বাংলাদেশি পণ্যে 35% মার্কিন শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি। জুলাইয়ের সাহসী লড়াকুদের কণ্ঠে আক্ষেপ, হতাশা, প্রয়োজনে দেশের স্বার্থে আবারও রাজপথে নামার প্রস্তুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন তিনি। হোয়াইট হাউসের 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও মোট 14টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া, জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে 25% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর 40%, দক্ষিণ আফ্রিকার ওপর 30%, মালয়েশিয়ার ওপর 25%, তিউনিসিয়ার ওপর 25%, ইন্দোনেশিয়ার ওপর 32%, বসনিয়ার ওপর 30%, সার্বিয়ার ওপর 35%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর 36% এবং কাজাখস্তানের ওপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়। অসংখ্য প্রাণের বিনিময়ে রচিত হয় নতুন ইতিহাস। কিন্তু সাহসী লড়াকুদের কণ্ঠে আজ হতাশা আর আক্ষেপ। তারপরও দেশের স্বার্থে আবারও প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত তারা। এস এম ফয়েজ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু, পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন তীব্র হলে তা দমনে কঠোর হয় শেখ হাসিনা সরকার। ছাত্রদের উপর চড়াও হয় র্যাব, পুলিশ, বিজিবি। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এতে আন্দোলন স্তীমিত হওয়ার বদলে ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই। বারুদের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা, নেমে আসেন রাস্তায়। দিনরাত সড়কে অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয়, ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। কিছুতেই পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে গুলির সামনে বুক পেতে দাঁড়ান তারা, প্রতিবাদে থাকেন অনড়। প্রাইভেট ইউনিভার্সিটি যদি 15 জুলাই 16 জুলাই না নামতো রাস্তায়, তাহলে কিন্তু আন্দোলন ওখানেই স্থবির হয়ে যেত। সূর্য কিন্তু ওখানেই ডুবে যেত, সূর্য আর উদয় হতো না। এবং আমরা সকলেই মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি না নামলে, এই ট্রাম্প কার্ড হয়ে না দাঁড়ালে এই আন্দোলন ওখানে সমাপ্ত হতো এবং এই ফ্যাসিস্ট সরকার জিতে যেত। আর শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি বলেই না, অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তাদেরকেও আমরা ভুলে যেতে পারি না, তারাও ছিলেন রাস্তায়। তারপরে আম জনতা কিন্তু 18 জুলাই থেকে নেমে পড়েছিল। স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের। হ্যাঁ, কিন্তু দেখবেন এই যে একটা বড় হাসিনা যাওয়ার পর একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকাই কাউকে রাখাই হয় না। আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? হাসিনা চলে গেছে, আপনি হাসিনার লোকজন তো সব জায়গায় বসে আছেন, আপনি তাদেরকে কি সংস্কার করতে পারবেন? তাদের যদি সংস্কার করতে হবে না। আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছাড়া জুলাই অভ্যুত্থানে সফলতা আসতো না, ফ্যাসিস্ট সরকারের পতনও হতো না, এমনটাই দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের। স্থিমিত হয়ে যাওয়া আন্দোলনকে যদি কেউ ফিনিক্স পাখির মতো প্রাণ দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, তখনই সেটা স্টপ হয়ে গিয়েছিল। এরপর 18 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে রক্তদান এবং জীবনদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছে যে এই আন্দোলন সফল হবে। এবং সেই আস্থার জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে গিয়েছে বলেই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেদিন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100% এফোর্ট না দিত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ত্যাগ সেটা যদি 100% বিকশিত করতে না পারত, তাহলে মানুষ বিশ্বাস করতো না যে আন্দোলন সফল হবে। গণ অভ্যুত্থানে কত শত তরতাজা প্রাণ ঝরেছে, হয়েছে অঙ্গহানি, কিন্তু 1 বছরে অর্জন কি, তা নিয়ে ক্ষোভ আর হতাশা এই শিক্ষার্থীদের কণ্ঠে। আমাদের অনেক আশা ছিল যে না, তারা কিছু করবে। তারা এই যে উপদেষ্টা হয়েছে, তারা বৈষম্যের বাংলাদেশ বলছে, যে বৈষম্যের বাংলাদেশ
তারা নষ্ট করবে, করবে, আসলে কি করতে পারছে? তারা নিজেরাই তো প্রথম বৈষম্য তৈরি করছে। যখন তাদের উপদেষ্টা আনছে তখন আমাদের প্রাইভেটের একজনকে রাখতে পারতো, তাই না? কিন্তু তারা সেটা করে নাই। তারা নিজেদের অর্থ সিদ্ধি লাভ করার জন্য এখন নিজেরাই থাকে, নিজেদের সাথে অন্য কাউরে অ্যাক্টিভ করে না। আশা ছিল, প্রত্যাশা ছিল যে এইটা যখন রিফর্ম হবে তখন যেন আমাদের সকলেরই একটা মতামত যেন নেওয়া হয়, সেটা কিন্তু আসলে নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টেক অনুযায়ী কিন্তু আসলে আমরা সেরকম কোনো ফলাফল পাইনি। এক বছরে আশা প্রত্যাশা পূরণ না হলেও শোককে শক্তিতে পরিণত করে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে সহযোগী হতে চান তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মোংলা সমুদ্র বন্দর ও আশপাশের অঞ্চল ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি গড়ার নানা সম্ভাবনা থাকলেও বাস্তবে নেই এর কোনো উদ্যোগ। গবেষক অর্থনীতিবিদরা বলছেন, সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, সাগরের মৎস্য এবং সুন্দরবনের কার্বন ব্লু ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের বিশাল জলরাশিতে মৎস্য ভাণ্ডার, শৈবাল, ঝিনুক এবং সুন্দরবনের কার্বনকে ঘিরে ব্লু ইকোনমি গড়ে তোলা সহজ। এইখান থেকে সামুদ্রিক শৈবাল, যেটা পৃথিবীতে খুবই এর ডিমান্ড রয়েছে, আমরা এটা রপ্তানি আয়ের কথা যদি চিন্তা করি, এটা আমরা চিন্তা করতে পারি। এছাড়া ঝিনুক, যেগুলো আমরা বিভিন্ন 5 স্টার হোটেল বা বিদেশে রপ্তানি করতে পারি, সেগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হবে। এই ম্যানগ্রোভের যে সয়েল, যে মাটি, এই মাটি 2 থেকে 5 গুণ বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে এটা অন্যান্য যে প্রাকৃতিক বন আছে তার থেকে। এই যে কার্বন, এই কার্বনটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। ব্লু ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অধিক কর্মক্ষম লোক সংখ্যা আছে বাংলাদেশে, এটিকে আমরা কাজে লাগিয়ে এই অব্যবহৃত সমুদ্র সম্পদে যদি আমরা নিযুক্ত করতে পারি, তাহলে যেভাবে একদিকে বেকার সমস্যা দূর হবে, পাশাপাশি আমাদের এই অপার সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতি দিয়ে আমরা সম্পদ আহরণ করতে পারবো। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যবসায়ীদের। এই সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার জন্য আমি দেখি নাই যে কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে আমার জানা, আমি ব্যবসায়ী হিসেবে আমার জানা নাই। দ্রুত এ সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।